কথায় আছে না, চোরের সাক্ষী মাতাল, কিন্তু এখানে চোরের সাক্ষী বাটপার, তাই না? আজকের কন্টেন্ট ভিডিও কলিং, তো ভিডিও কলিং না, কল রেকর্ডিং। তাহলে কল রেকর্ডিংটা যদি আসলো, তাহলে না বলে তো কল রেকর্ডটা করা যেত। বলে দিলাম কিন্তু তোর কলটা কিন্তু আমি রেকর্ড করছি, সেটা কিন্তু ছাড়বো, মানে এমন কিছু তুই বলিস না যাতে সবটা সামনে চলে আসে। কারণ দুই নাটকবাজ এক হয়েছে না, নাটকবাজের বিরুদ্ধে সত্যি কথা বলে বিপদে পড়ে। হ্যাঁ হ্যাঁ, মারু আর সুরের কথা বলছি। মারু, এতদিন প্রশ্ন করলাম, বললাম যে রেস্ট্রির দিন সু ছিল, সে প্রমাণটা দাও দেখি, দাও দেখি, বলো সর্বসমক্ষে বলো যে না রেস্ট্রির দিনকে আমি ছিলাম না, আমি কি ইচ্ছে জানতাম না, একটু বলো, ক্ষমতা আছে বলো, আমি প্রমাণ করে দেবো, আমি প্রমাণ করে দেবো। নাটকের পরিস্থিতি মানে আর কিচ্ছু নেই, কন্টেন্ট করার মতো কিচ্ছু কন্টেন্ট নেই। তাই এখন মারুকে দিয়ে কল রিভিল করানো হলো, মানে কারেন্ট কল, একদম নতুন করে কারেন্ট কল। মানে মারুও জানে না ও কোন তলায় থাকে, এদিকে ভিডিও দেখে, আবার সুও জানে না মারু কত তলায় থাকে, অথচ ভিডিও দেখে। তুই কোন তলায় থাকিস রে? আমি 4 তলায়। তুই কোন তলায় থাকিস রে? আমি 3 তলায়। তাহলে মনে হয় না এগুলো পুরো নাটক? মারু বলছে আমি ভিডিও তো সব দেখি, আমি তো জানি তোদের অশান্তি চলছে, কিন্তু আমি জানি না তুই কয় তালায় নিয়েছিস। আর ইনস্টলিংয়ের জন্য, এসি ইনস্টলিংয়ের জন্য পম্পমকে ডাকা হয়েছিল, ডাকতো, কারণ পয়সা লাগে? পয়সা লাগে না, একটা খুশি হয়ে কিছু ইনস্টলিংয়ের জন্য, আমি যদি ভুল না হই ইনস্টলিং কোম্পানির থেকে করতে আসলে কিছু পয়সা দিতে হয়, মানে সেটাও ধার করে দিতে হয়েছে। চলো আজকে মূল পর্বে যা যাক। নাটকের কোন পর্যায়ে চলে গেছে? চোরের সাক্ষী বাটপার চলে এসছে। কারণ বলেছিলাম না, আর কি বলে গেছিলাম আগের ভিডিওটায়, এইবার তোমরা ফ্ল্যাটে মারু আর পম্পমকে দেখবে, লাল লাল খাসির ঝোল দেখলে আগে অ্যাডভান্স বলে দিল, তোদের তো আর আমার বাড়িতে খাওয়া হলো না, এখানে গুছিয়ে নিই তারপরে আসবি, বুঝতে পেরেছ? পুরোটা এরা পুরো প্যাক্ট হয়ে ভিউয়ার্সদের করছে, ইমোশন নিয়ে খেলছে পুরোটা। চলো এই পুরোটা নিয়ে আজকের ভিডিও। ভেবেছিলাম আজকে আর ভিডিও করবো না, কিন্তু এমন একটা নাটকবাজের নাটক আসলো, প্রমাণ করতে হলো যে মারুও সবটা জানে। মারুর কল রিভিল করতে হলো, যে কলে কিছুই ছিল না, পুরোটাই শেখানো। আর সেটা কল হচ্ছে, রেকর্ড হচ্ছে, সেটা জানিয়ে, না জানিয়ে কল রিভিল করো, তাহলে দেখি, তাহলে বুঝবো ক্ষমতা। না জানিয়ে মানে এমনি কথাবার্তা হচ্ছে, সে না জানিয়ে। হ্যাঁ, আর মারু চল, তুই বললি না যে কাকিমার থেকে খোঁজ খবর তো রাখতে হবে, মুখ খোলাস না, কিন্তু মুখ খোলাস না, তুইও কিন্তু খুব ভালো জানিস, মুখ খোলাস না। কোথা থেকে খবর আসছে, কে তোকে ফোন করছে, তুই কার কাছে ফোন করছিস, কার থেকে ডায়েরি নাম্বার নিচ্ছিস, সবটা আমাদের কাছে আছে। কিন্তু তোর সেফটির জন্য কিছু ছাড়ছি না, কিছু বলছি না, বুঝতে পেরেছিস? নাটক করবি চিন্তা ভাবনা করে করিস, নাটক করবি চিন্তা ভাবনা করে করিস, ঠিক আছে? একবার বরাহনন্দন বলবি, তারপরে বলবি তোমাদের বলিনি, একবার বলবি তোমাদের উস্কেছি, তারপরে বলবে আমাদের উস্কাচ্ছে, তারপরে বলছি তা তোমাদের বলছি না, আমার ফ্যামিলির লোককে বলছি, যারা নাকি আমার বাবা মার উপর অত্যাচার করছে তাদের বলেছি। হ্যাঁ, তারপরে বলবি ক্ষমা, কি আমাদের ভুল বুঝো না, ক্ষমা চেয়েও না, ক্ষমা চাওয়ার ভিডিও করবি, তারপরে সেটা পাল্টি খাবি, ঠাসিতে বলবি যে না আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলিনি। তুই সাবধান হয়ে যা, কিন্তু তোকে বলে দিলাম সাবধান হয়ে যা। আমি জানি তোরা পুরো প্যাক্ট জানি। চলো আজকে এই যে চোরের সাক্ষী মাতাল তো বলা যাবে না, চোরের সাক্ষী হচ্ছে বাটপার। চলো আজকে এটা নিয়ে আজকের ভিডিও। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। ভালো আছি। হ্যাঁ, মারাত্মক একটা দুর্ঘটনা ঘটে গেছে, সত্যি কথাই। এটা মানে বলার কিছু নেই, যেটা দেখছি আমরা, কারণ এখন সোশ্যাল মিডিয়াতে সবটা চলে আসে। এটা নতুন করে ব্যক্ত করে কিচ্ছু করার নেই, এটা ভবিতব্য। তার মধ্যে একজন বেঁচে গেছে, সেটা তার ভাগ্য। আর একজন ওই প্লেনটা মিস করেছে, ফেসবুকে দেখছিলাম, আমি লিখেও এসেছি, এর নামই ভাগ্য। সত্যি কথাই, প্লেনটা মিস করেছে জন্য আজকে সে বেঁচে গেছে। এগুলো বলার কিছু নেই। কালকে দোলনদার কাছে গেছিলাম, দোলনদা অহরহ যাতায়াত করে প্লেনে। কালকে দোলনদাও খুব মর্মাহত, মানে আমরা বসে আলোচনা করছিলাম এই ঘটনাগুলো, মানে গায়ের মধ্যে কাটা দিয়ে হচ্ছে। এগুলো বলার কিছুটাই, দেখতে পাচ্ছি সত্যি কথাই। আর সত্যি কথা, এয়ার ইন্ডিয়ায় আমি একবারই উঠেছি না, আমি ইন্ডিগোতে যাতায়াত করি, যতবার উঠেছি
3-4 বার হয়তো সৌভাগ্য হয়েছে ওঠার, কিন্তু আমি এইবারই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যখন চেন্নাই থেকে ফিরি, এইবারই এয়ার ইন্ডিয়াতে ফিরেছি। খুব বাজে পরিষেবা, তোমরা আমার ভিডিও দেখলে বুঝতে পারবা। প্রচণ্ড গণ্ডগোল হয়েছে, 3-3.5 ঘন্টা লেট, মানে যাচ্ছে তাই অবস্থা ছিল। তো যাই হোক, আমি প্রমিসই করে এসেছিলাম এয়ার ইন্ডিয়া আর উঠবো না। তো যাই হোক, হতে পারে, তারপরে শুনলাম এরকম লেট ফেট হয়। তো সত্যি কথা, এটা দুঃখজনক ঘটনা, এটা বলে এটা ব্যক্ত করা যাবে না। তো ফেসবুকে একটা আপডেট দিয়েছি। তো যেটা নাকি আজকে মূল কথা তা বলি, ঘরে যখন বাবামণি আছে, হরি ওম যখন আছে, যখন জানো মেয়েরা বিয়ের পরে শ্বশুরবাড়ির মানে বরকে যেমন বরণ করে নেয়, বরের সমস্তটা দিয়ে যেমন বরকে আপন করে নেয়, সেরকম শ্বশুরবাড়ির সমস্ত নিয়মগুলো নিজের নিয়ম বলে মেনে নেয়। ঠিক আছে, ঘরে যখন বিগ্রহ আছে, আজকে শুনে ভালো লাগলো, যদি একটু পুণ্য হয় ওই হরিওমটা বলার জন্য, একটু পুণ্য হয়। ঠিক আছে, বিগ্রহ দেখেছি তো ঘরে। তো যখন বিগ্রহ আছে, শ্বশুরমশাই বা শাশুড়িমা বলেননি যে আমাদের বিগ্রহর মধ্যেই সব, কোনো মূর্তি পূজা আমাদের চলে না। মূর্তি পুজোয় শুধু ওঙ্কারের উপাসক যারা, তারা, এবং আমাদের গুরুদেবকে পুজো করা যায় না। শুধু ওঙ্কারের উপাসক যারা, শুধু ওঙের মধ্যেই সমস্ত দেবতা বিরাজ করে। বলেনি এটা? না, তোমাকে ননি দিয়েছে, ননিটাকে বসিয়েছো, ঠিক আছে, তুমি লোকনাথ বাবাকে বসিয়েছো, ওই জন্যই মানুষ বলেছে। তার ননিকে তুমি সঙ্গে নিয়ে গেছো। তুমি তো পার্মানেন্টলি এখনো ফ্ল্যাটে যাওনি। কথা প্রসঙ্গে বলছি, তাহলে এই যে মারুর বাড়িতে 3-4 দিন ছিলে, তাহলে কে পুজো দিয়েছে ননিকে? তোমার বর। হিসাব মতো যে যখন গেছো, কোথায় রেখে গেছিলে ননিকে? এই যে দার্জিলিংয়ে গেছিলে, কোথায় রেখে গেছিলে ননিকে বলেছো? আমি যদিও ওই ভিডিওগুলো দেখিনি, বলেছো কিনা জানি না। কোথায় রেখে গেছিলে ননিকে? এই যে বাপের বাড়িতে গিয়ে 3-4 দিন ছিলে, কোথায় রেখে গেছিলে ননিকে? কে দিয়েছে? তোমার বর দিয়েছে সেবা। তাহলে তোমার বর তো বাড়িতেই ছিল তোমার কথা মতো বুধবার, তাহলে তোমার বর, তাহলে ননিকে নিয়ে যাওয়ার কোনো মানে ছিল না। লোকনাথ বাবাকে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করে পুজো দিতে, কারণ তুমি পার্মানেন্টলি যাওনি তো, পুজো টুজো করেছো, এসি টেসি লাগিয়ে এসছো এখনও কিন্তু তুমি, কারণ পুজো করার পরে আমরা জানি রাত্রির বাস করে, কিন্তু তুমি চলে এসছো, তাই তো? বলবে এটা গৃহপ্রবেশ না, তোমার কথা মতো। তাহলে ননিকে নিয়ে যাওয়ার কী প্রয়োজন ছিল? কারণ ননিকে রেখে ননিকে 3 বেলা দেওয়ার মতো লোক ছিল না, সেই লোকটাই তো তোমার সাথে গেছিল, তাই তো? এটাই তো বলবো। তুমি ফ্লিপকার্টে অর্ডার করেছো পর্দার, মোটা পর্দা, ওই পর্দাগুলো যাদের এসি আছে, এসির ঘরে না এমনিও ব্যবহার করে, কিন্তু মেনলি পর্দাগুলো এসির ঘরে ব্যবহার করলে, এসির মানে কাচের জানলা হলে পরে ওই পর্দাগুলো একটু মোটা পর্দা, ওগুলো এসি যাদের ঘরে আছে তাদের ব্যবহার করলে ভালো। তুমি এসি নেবে না বললে, অথচ ওই পর্দার অর্ডার করে দিলে, মোটা পর্দা যেখান দিয়ে ফ্ল্যাশ আপ ডাউন করবে না, অর্থাৎ সূর্য উঠলে সকালবেলা কাজ ভেদ করে ঘরে ঢুকবে না, তাই না? কাকে বোঝাচ্ছ এইসব নাটঙ্কি? কাকে বোঝাচ্ছ? কাদের বোঝাচ্ছ? বুঝতে পেরেছো? তোমার কমেন্ট বক্স আজকে উত্তর দিয়ে দিয়েছে তোমার। তুমি যে প্রত্যেকটা মুহূর্তে যেটা বলতে পারবে না, সেটা নিয়ে নাটঙ্কি করার কি আছে? আমি বলতে পারছি না, তাহলে সেটা বিক্রি করার কি আছে? যেটা বলতে পারছো না সেটা বিক্রি করার কি আছে? আজকে এই কথাগুলো উঠতো না তুমি যদি কিউআর কোড দিয়ে টাকা না তুলতে। কিসের জন্য তুলেছো? তুমি একটা ফ্যামিলিকে শেষ করেছো, মুখের দ্বারা একটা ফ্যামিলিকে শেষ করেছো। তারপরে সেই ফ্যামিলি তখন না পেরে কেস করেছে, তার জন্য আবার তুমি টাকা কিউআর কোড দিয়ে টাকা তুলেছো। তুমি মহৎ উদ্দেশ্যের জন্য টাকা তুলেছো? তোলোনি তো। সেই জন্য আজকে তোমাকে এই কথার শিকার হতে হচ্ছে, এবং তুমি প্রত্যেকটা মুহূর্তে একটা ফ্যামিলিকে যেভাবে আক্রমণ করেছো, আজকে সেই কাজগুলোই তুমি করছো। তাহলে তুমি বেঁচে যাবে? তোমাকে কেউ বলবে না? যে কর্ম তুমি করে রেখেছো তার ফল তোমাকে ভোগ করতে হবে। তুমি বলছো আজকেও 96,000 টাকা তুমি তুলেছো, অথচ তুমি কোনো একটা ভিডিওতে বলেছো 25 লাখ টাকা আমার লাগবে, আমার অর্ধেক উঠেছে, অর্থাৎ 12.5 লাখ টাকা উঠেছে। তুমি ভুলে গেলেও ভিউয়ার্সরা তো ভোলে না, তারা আমাদের মনে করিয়ে দিয়ে যায় যে কী করে বলে 96,000 টাকা উঠেছে, যেখানে ও নিজের মুখেই বলেছে আমার অর্ধেক টাকা উঠেছে মাত্র। আজকে তুমি যদি কিউআর কোড দিয়ে টাকা না তুলতে, কোনো প্রশ্ন হতো না। তুমি একটা ফ্ল্যাট কেন, 5টা ফ্ল্যাট কেন, তুমি আইফোন কেন, কেউ কিচ্ছু বলতো না, বললেও সেই লেভেলের কন্ট্রোভার্সি হতো। কিন্তু আজকে তুমি কিউআর কোড দিয়ে এই সমস্ত করছো মানুষের টাকা নিয়ে, যার জন্য উঠছো, আর অন্য যারা তুলেছে তাদেরকে তুমি ছিঁড়ে খেয়েছো,
তাদেরকে ছিঁড়ে খেয়েছো, দিনের পর দিন তুমি প্রিয়াকে ছিঁড়ে খেয়েছো। এই কিউআর কোড দিয়েও তো অসুস্থ ছেলের জন্য টাকা তুলেছে, তারপরেও কিছু টাকা দান করে দিয়েছে, তাকেও তুমি রেহাই দাওনি। তাহলে আজকে তোমার ক্ষেত্রে কেন রেহাই দেবে ভিউয়ার্সরা? কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রেহাই দেবে আজকে? তোমার কমেন্ট বক্সের কমেন্ট নিয়ে মানুষ ভিডিও করছে, কারণ তুমি এক সময় 2 দিন আগেও সন্দীপের কমেন্ট বক্সের কমেন্ট তুলে ভিডিও করেছো। কেমন লাগছে দেখো, দেখো দেখো, কর্মা ইজ ব্যাক বলে না, কর্ম ব্যাক করেছে। দেখো তুমি আজকে কোনো কন্টেন্ট নেই, তোমার কাছে বলার কিছু নেই। তুমি গেমিং দিয়েছিলে চ্যানেলে, সেটা ডিলিট হলো কেন বলেছো একবারও? যে তোমার চ্যানেল থেকে গেমিংয়ের একটা ভিডিও আসলো কি করে, কি করলে? তাহলে চ্যানেলটা কি কাউকে দিয়েছিলে, ভাড়া দিয়েছিলে? তারপরে আবার বুঝেছো না ধরা পড়ে যাবে, বা গেমিং অ্যাপ ডাউনলোড করে ছেড়েছিলে, তারপরে বুঝে গেছিলে বিপদ হতে পারে, মানে চ্যানেলের কোনো ক্ষতি হতে পারে, তারপর আবার ডিলিট করলে। কই, তাই নিয়ে তো কিচ্ছু বললে না, প্রত্যেকে দেখেছে তোমার গেমিং অ্যাপটা, তার সাথে রিলেট একজন আছে, কই সেটা নিয়ে কিছু বললে না তো। তুমি আজকে বললে মারু সবটা জানে, তাই মারুর কল রিভিল করলে, কারণ শিখিয়ে পড়িয়ে নিয়ে মারুর কল রিভিল করলে। হ্যাঁ দি ভাই, আমি তো জানি দি ভাই, হ্যাঁ তো জানি। যেমন ওইটা একটা নাটকবাজ, যেমন বলছে মা বাবা কিচ্ছু জানে না, দেখো দি ভাই সবাই ভাবছে মা বাবা জানে। আবার বলছি তুমিও জানো, মারুও জানে, আমিও জানি, এবং অনেকেই জানে। ওই এইটা তুললামই না, বলছে কাকিদের থেকে খবর নি, তাই না? কাকিদের থেকে খবর নি, কল রিভিল আমিও করতে পারি, কিন্তু আমার মনে হয় এগুলো নোংরামি, ঠিক আছে? আর আমার ফোনে অটো কল রেকর্ড হয় না, প্রয়োজনার্থে কল রেকর্ড করে রিভিল করতে পারি তোর সাথে কার যোগাযোগ আছে, কার নেই, কার কথা হয়। হ্যাঁ, তোর বাড়িতে প্রবলেম হচ্ছে, সেটা তোদের ওখান থেকেই খবর এসছে, যার জন্য স্টপ হয়ে গেছি, সব জানি। তোর মা কোথায় গেছিল, কি হয়েছে, কত দূর কি চলছে, সবটা জানি। এটুকু শুধু তোকে জানিয়ে গেলাম। অতএব নাটক করবি কর, দিদিভাইয়ের সঙ্গে নাটক জুড়ে নাটক করছিস কর, কারণ তোর উপায় নেই। তোকে যদি ফোন করে বলে আমি তোর কলটা রিভিল করছি, কলটা রেকর্ড করছি, এটা ছাড়বো, তোর উপায় নেই, তোকে করতে হবে। কারণ তোর সময় হেল্প করেছে না, রেস্টের দিন তোর সাথে ছিল এবং তোকে সঙ্গ দিয়েছে, তোর ব্রেকআপের সময় সঙ্গ দিয়েছে না, থাকতে হবে তো। তোর বিপদের সময় সে ছিল, তার বিপদের সময় তার এই কল রিভিল করবে, তুই বলবি না, তোতা পাখি হবি না, এটা তো হতে পারে না। এটা তো একদম বাস্তব কথা। তোকে তোতা পাখি সাজতে হবে এবং বুঝে কথা বলতে হবে। পম্পমকে ডাকলে চলে যেত এসি ইনস্টল করতে, মানে বলার সাথে সাথে, যেমন এই গরম লেগেছে, 4তলায় উঠে প্রচণ্ড গরম লেগেছে, তাই ভেবেছে এসি ছাড়া চলবে না, বট ছাপতে পারি, কিন্তু আমার পোষ্যর গরম লাগলে আমার সেই দিকে আমার কেয়ার করতে হবে, নজর দিতে হবে। তাই জন্য ইনস্ট্যান্ট আমি এসির নিয়ে নিয়েছি সিদ্ধান্ত। কে বিশ্বাস করবে এগুলো বলতে পারিস? কে বিশ্বাস করবে যে ইনস্ট্যান্ট এসির একটা ডিসিশান নিয়ে নিয়েছি? আমার পকেটে টাকা নেই, আমি ইএমআই এসি নিয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড গরম। এর আগে বুঝতে পারিনি, কিন্তু এর আগে দেখিয়ে দিয়েছি এসির পয়েন্ট আছে, এর আগে আমি বুঝতে পারিনি। হঠাৎ করে বুঝতে পেরেছি 4তলায় বোধ নেই, প্রত্যেকে বলছে 4তলায় গরম, বোধ নেই, তার উপরে ছাদ, 4তলায় প্রচণ্ড গরম হবে। আগের দিন সবাই কমেন্ট করেছিল, বোধ নেই, কারণ ও তো ডিসিশানই নিয়ে নিয়েছিল যে ও এসি নেবে, এবং আমরাও জানতাম যে ও এসিটা নেবে। কিন্তু তো নাটক করার কি আছে? নেওয়ার কথা ছিল না, ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিয়েছি, তারপরে নিয়ে এসেছি, তারপরে তোকে ফোন করেছিলাম, তারপরে বলছে না আমাকে তো কোথায় ফোন করেছে, তারপর বলছে না তোকে না, পম্পমকে ফোন করেছিলাম, মন্দিরাকে ফোন করেছিলাম, এসিটা নেওয়ার আগে ফোন করেছিলাম। কতটা নাটক! তারপরে এসি, হ্যাঁ আমাকে অনেকেই কমেন্ট করেছে যে এসি দিনের দিন দেয়, কিন্তু আমার হাত দিয়ে 3টে এসি এসছে, 3টে এসি এসছে, আমার উপরতলায় একটা, নিচতলায় একটা, আমার মেয়ের ঘরে একটা, 3টে এসি আমার হাত দিয়ে এসছে, কিন্তু দিনের দিন ইনস্টল করতে আসেনি, একদিন বাদে বা 2 দিন বাদে এসছে। এবং ইভেন আমি যে ফ্রিজটা রিসেন্ট কিনেছি মেয়ের জন্য, যে ফ্রিজটা 325 লিটারের যে ফ্রিজটা কিনেছি, সেটাও একদিন বাদে মানুষ এসছে,
কিন্তু আমরা পারমিশন নিয়ে আমরা ফ্রিজটা অন করেছিলাম। বোঝাতে পারলাম? এটা এক একটা দোকানের এক এক রকম ব্যাপার, এক এক রকম ব্যাপার। তো হয়তো এসি কিনে আমাকে অনেকেই বলেছে রিয়াঙ্কার ভিডিও দেখো, হতেই পারে, কিন্তু যেটা আমার সঙ্গে হয়েছে সেটাই আমি বলেছি, যে এসি বুক করে আসার পরে ওরা পাঠিয়ে দেয়, তারপর একদিন বাদে এসে এসি লাগিয়ে ইনস্টল করে দিয়ে যায়। কিন্তু না, এটাও খুব তাড়াতাড়ি প্রচণ্ড গরম, এসির হাওয়া টাওয়া খেয়ে এসছে। তো আজকে মারুর এই যে কল রিভিল হলো, এটাতে কি বোঝাতে চাইলে শু একটু বলো তো, কি বোঝাতে চাইলে? এটা নাটকের কোন পার্ট? মানে নিজের কথা যখন বিশ্বাস হচ্ছে না তখন মারুকে দিয়ে কল রিভিল করতে হলো, মানে একটা কল রেকর্ড করে সেটা ছাড়তে হলো মানুষকে বিশ্বাস করানোর জন্য। কোথায় পরিস্থিতি চলে গেছে তোমার, কোথায় পরিস্থিতি চলে গেছে? আর মারুও বোঝে, তুমিও বোঝো। আজকে ভিউয়ার্সরা খারাপ কমেন্ট করবে, কালকে এই ভিউয়ার্সরাই আবার ভালো কমেন্ট করবে, সবটাই ভিউজের খেলা। মারুও বুঝে গেছে, নাটকবাজরা সব এক হয়ে গেছে না, এক হয়ে গেছে। আর কি বলেছিলাম তোমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে, কি বলেছিলাম? এবার পম্পম আর মারু চলে যাবে মসলন্দপুর। জানে না না দিদিভাই কোথায় নিয়েছে, কোথায় ফ্ল্যাট নিয়েছে জানে না, বলেনি। আমি বলছি মণ্ডল অ্যাপার্টমেন্ট, যদি ভুল না হই, মণ্ডল অ্যাপার্টমেন্টে ও নিয়েছে, ফ্ল্যাট নিয়েছে। কিনেছে না নিয়ে ভাড়া নিয়েছে সেটা তো সময় বলবে, ঠিক আছে? তো যাই হোক, অবাক লাগে এদের যখন কন্টেন্ট থাকে না তখন এরা আসে কল রিভিল করতে, ওই যে সাক্ষী দিতে। অথচ বলেছিল কোনো দিন কিন্তু এই মারুর সাথে আর আমাকে এক ফ্রেমে দেখতে পাবে না, কারণ ওটা নাটক ছিল সাজানো। বেড়াতে যাবে আর নিজেকে সেভ করার জন্য, মধু আন্টির থেকে নিজেকে সেভ করার জন্য বা সবার থেকে সেভ করার জন্য, যে ও কিছু জানে না, ওরা পালিয়ে গেছে, তাই জন্য ওই নাটকটা করেছিল। ওই যে নাটকগুলো করেছিল না, আমাকে আর এক ফ্রেমে দেখবে না, আমাকে এরকম করেছে, আবার ওরা বলেছে যে ইসের জন্য, বাজেটের জন্য খাওয়াতে পারিনি, পুরোটা স্ক্রিপ্টেড, পুরো যোগাযোগ আছে। আর ওরা জানতো, আর খুব ভেরি রিসেন্ট তোমরা দেখতে পাবে পম্পম আর মারু ওই ফ্ল্যাটে ও যাবে, তারপরে ও আসবে, এসে থাকবে, এইরকম হবে। এক শুধু দিদিভাই নেবে, মারু নেবে ভিউজ, এটা হতে পারে না। চলো এইটুকুই বলে গেলাম আজকে। কোনো অসুবিধা হলে কিন্তু মারুকে ফোন করবে, তাহলে দৌড়ে চলে যাবে। এই যে বললো, ওরাও বলছিল প্র্যাঙ্ক করছি, নতুন বিয়ে করে প্র্যাঙ্ক করছে। আমি বলিনি, আমি প্রথম দিনই বুঝে গেছিলাম। আমি একটা কথা এখনো পর্যন্ত স্ট্রিক্ট জায়গায় রয়েছি, এই যে পালিয়ে গেছে, এই যে সব গুছিয়ে নিয়ে পালিয়েছে, মারুর মা সবটা জানতো এবং তার প্রমাণ আমার কাছে আছে, সেটা মারুও জানে। আজকে বললাম কেন, এই যে আজকে কল রিভিলটা হলো, যে সবাই বলছিল প্র্যাঙ্ক করছি, আমরা নতুন জীবন, আমার জীবনটা তোমার জীবনটা আলাদা, দুটো ভিডিও আলাদা, কিন্তু দুটো ভিডিও নাটক। হ্যাঁ, মারুর ভিডিও, মারু নতুন বিয়ে করে নতুন জীবন যাপন করছে, আর ও বিয়ে ভেঙে নতুন একলা জীবন পালন করছে। ব্যাপারগুলো সেই এক, ওই লাস্টে সেই ঘুরে হচ্ছে ভিউজ কামাতে হবে। কারণ ওই বাড়িতে বসে আর ভিউজ হচ্ছে না, বাড়িতে বসে আর কিছু হচ্ছে না, নতুন বিজনেস, এটা হচ্ছে নতুন বিজনেস। তা ওই চ্যানেলে গেমিং অ্যাপসগুলো ডাউনলোড হলো আবার ডিলিট হলো কেন, সেই ব্যাপারে একটু বলো তো। তোমাকে বলছি, সেগুলো একটু বলো তো, সেগুলো তো একদম, যেগুলো জিজ্ঞাসা করছি সেগুলো তো ধার কাজ দিয়ে যাচ্ছ না, ওভারলুক করে যাচ্ছ। শেষে বলি, একটা এসি কেনা নিয়ে মানুষের প্রচুর কোনো কিচ্ছু নেই, কারণ এসিটা এখন এসেনশিয়াল। দেখো, এসি ছাড়া বসে আছি, দরদর করে ঘামছি। এসি এখন মানুষের একটা প্রয়োজনের বস্তু হয়ে গেছে, কারণ প্রচুর গাছপালা কাটা হচ্ছে, প্রচুর গরম পড়েছে, এসিটা একটা এসেনশিয়াল। কিন্তু তোমার ক্ষেত্রে কেন বলা হচ্ছে নাই বা বললাম, আর সেইটা নিয়ে না, তোমার নাটকের এই পরিপ্রেক্ষিতে জিনিসগুলো হচ্ছে জন্য মানুষ এত তুলে ধরছে, আর কিচ্ছু না। এই পুরোটা নাটক। আর যদি যেটা বলতেই পারবে না, সেটা করার কোনো দরকার ছিল না। তুমি বরকে বেচবেও, বরের কথা বেচবেও, তুমি শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়ির সঙ্গে সম্পর্ক ভালো সেটা বলবেও, আবার বলবে না আমি বাড়ি ছেড়ে দিচ্ছি কেন, আমি বলতে পারবো না। একটা মেয়ে 12 বছর সংসার করার পরে সংসার ছেড়ে দিচ্ছে, অথচ বলতে পারবে না। সোশ্যাল মিডিয়াতে বরকে, মানে বরের সম্মানকে মাটিতে মিশিয়ে দিয়েছে,
অথচ সে বলতে পারবে না যে কেন সে সংসার ছেড়ে চলে যাচ্ছে, তার কাছের ভিউয়ার্সদেরও সে বলতে পারবে না। অথচ পরিষ্কার করে যদি সত্যি কথা বলে যেতে আজকে ভিউজ হতো না হয়তো, কিন্তু মানুষের কাছে পরিষ্কার থাকতে। আর তোমরা তো জানোই আজকে ভিউজ আছে, আজকে ভিউয়াররা নেগেটিভ কথা বলছে, কালকে এরাই আবার পজিটিভ কথা বলবে, তাই তো? কারণ টিনুর কমেন্ট বক্সও আমরা দেখেছি, সন্দীপের কমেন্ট বক্স আমরা দেখেছি, মন্দিরার কমেন্ট বক্স আমরা দেখেছি, এইগুলোতে তো মারুর কমেন্ট বক্স আমরা দেখেছি। এইগুলো তো তোমার পাথেয়, এইগুলো তো এই পথ চলায় এইগুলো তো তোমার পাথেয় হয়ে গেছে না? তুমি বুঝে গেছো যে ভিউজ কামাতে গেলে এইগুলো আমার সহ্য করতে হবে। আর তুমি যা করেছো এতদিন, কমেন্ট তুলে ভিডিও করেছো, আমরা এখন তাই করছি। তোমার কাছের মানুষের কমেন্টগুলো তুলে, কারণ তাদের কমেন্টগুলো তো সবাই পড়ে না, তাই তুলে ধরছি জনসম্মুখে যে তোমার কাছের ভিউয়ার্সরা তোমাকে কি বলছে। একটা মানুষ আছে তোমার পাশে, একটা মানুষ দেখাতে পারবে যারা নাকি তোমাকে নিয়ে কিছু বললে রেড়ে করে আসতো কাছের কিছু মানুষ তোমার একদম সকালবেলা চোখ খুলেই দেখতাম তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও, তোমার কাছে ঢাল হয়ে দাঁড়িয়েছিল তোমার মিটআপে দেখেছি, একদম সেই চক্রব্যূহ রচনাকারেরা লক্ষণগণ্ডী রচনা করেছিল। আজকে তারা তোমাকে কি বলছে ভাবতে পারো? আজকে তাদের মুখে তোমার সমস্তটা উঠে আসছে, ভাবতে পারো? চলো আজকে এটুকুই থাকলো। ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। টাটা।